শান্ত, আমি আপনার মন্তব্য শুনি যে অন্তর্বর্তী সরকার কে অনেকেই বলেছেন যে আগের সরকারের চেয়েও খারাপ, যে কথাটা এখানে এসেছে সেখানে যে যুক্তিগুলো এখানে মাসুদ কামাল দিয়েছে সেটাকে আপনি আসলে কিভাবে খণ্ডন করবেন? আমি একটু অ্যাড করি এখানে। আপনাদের সাথে আপনাদের সহযোদ্ধা যিনি আসলে উপদেষ্টা ছিলেন তিনি এটা কথা বলেছেন যে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ শুরু করেছে, লীগ সেদিনে ব্যাক করেছে। আরেকটি কথা অ্যাড করেছেন, যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ, মবের শাসন কিন্তু শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। ব্যাপারটা ইন্টারেস্টিং। আমি প্রথমে শেষ অংশটা বলি, যে মাহফুজ আলমের বক্তব্যের অল্প একটু টাচ করি, বেশি টাচ করব না। এরপরে আমি আপনার যে প্রথম অংশ সেটা বলি। সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং যে মাহফুজ আলম বলেছেন যে সে সময় আওয়ামী লীগ ব্যাক করেছে, অন্তর্বর্তী সরকারের সময় যখন ডানপন্থীরা কাজ করেছেন কিংবা আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই। হ্যাঁ, এটাই তো, এবং এটার সাথে তো খুব প্রাসঙ্গিকভাবে রিলেটেড যে আসলে ওই সময় সরকারে যারা ছিল তারা আসলে যদি সরকারের মধ্যে ডানপন্থা নিয়ে কাজ করে, সেইটা সরকারের যারা বলেন নাই কিংবা এটা দেখেও যারা সরকার থেকে সরে আসেন নাই, হ্যাঁ, তাহলে তো এগুলো আসলে কারণ হিসেবে কাজ করছে। এখন সেই প্রশ্নের খেলে এখানে আমি মাহফুজ আলমের প্রশ্ন বেশি এনগেজ করবো না, এই জন্য, কারণ মাহফুজ আলম এখানে নাই। আমি মাহফুজ আলম থাকলে এই প্রশ্নটাই করতাম যে এই প্রশ্নটা তো এই অন্তর্বর্তী সরকারের 2 বছর যাওয়ার পরে আসার কথা না, যে আসলে আওয়ামী লীগ ওই দিন ব্যাক করেছে। ওটা যদি মাহফুজ আলম বুঝতেন তাহলে মাহফুজ আলম সেদিনই বলতেন যে আজকে থেকে এই আওয়ামী লীগ এই ডানপন্থার উত্থানে কাজ করছেন, আওয়ামী লীগ এটা দিয়ে ব্যাক করছেন, কিংবা হচ্ছে তিনি এখানে তারপরও কেন রইলেন। এটা আমি জিজ্ঞেস করতে যেহেতু পারছি না, হয়তো তার কোনো উত্তর আছে আমি জানি না, এই জন্য ওই প্রশ্নে আমি বেশি যাবো না। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি কিছুটা ধারাবাহিকতা বজায় রেখে আমি বলবো যে হ্যাঁ, আমি এটাই একেবারেই মনে করি যে বর্তমানের অভিজ্ঞতা এটার মধ্যেই মানুষ বসবাস করে এবং বর্তমানের অভিজ্ঞতা দিয়েই মানুষ তার ভবিষ্যৎ নির্ধারণ করে। ইতিহাস অতীত থেকে মানুষ শিক্ষা নিতে চায়, অনেক সময় পারে না, অনেক সময় নিতে চায় কিন্তু বাস্তবতা সেটার সাথে মেলে না। কিন্তু ইতিহাস হচ্ছে আমাদের একটা আইডিয়াল প্লেসের জন্য আমাদের উদ্বুদ্ধ করে, কিন্তু ইতিহাস কখনোই আমাদেরকে পরিচালিত করে না। আমাদেরকে পরিচালিত করে বর্তমান, এবং বর্তমানের মধ্যে খুবই স্পেসিফিকভাবে যেটা রুটি রুজি এবং বাঁচা মরার লড়াই, এই দুইটা বিষয় আসলে আমাদের ভবিষ্যতের দিকে নিয়ে যায়। সেই জায়গা থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের তো আপনি যে প্রশ্নটা দিয়ে শেষ করলেন যে আসলে এটা কিভাবে আমি ডিফেন্ড করবো, আমি মোটেও প্রয়োজন বোধ করি না যে অন্তর্বর্তীকালীন সরকারের এটা ডিফেন্ড করা, এই অভিযোগের উত্তর দেওয়া। আসলেই তো অন্তর্বর্তীকালীন সরকারের লটস অফ ফেইলিয়ার আছে, এটা আমার কেন ডিফেন্ড করতে হবে? অন্তর্বর্তীকালীন সরকারের ফেইলিয়ার অন্তর্বর্তীকালীন সরকার ডিফেন্ড করবে। অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ ফেইলিয়ার কারা ডিফেন্ড করতে পারে? যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন সরকার এবং ধারাবাহিকতা আছে, এরা সর্বোচ্চ ডিফেন্ড করতে পারে, কিন্তু যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিল তারা ডিফেন্ড করতে পারে। আমি তারা মোটেও তাদের উপদেষ্টা তো আমি শেষ করি, আমি মোটেও এর প্রয়োজন মনে করি না যে এইটার ফেইলিয়ার হচ্ছে আমাকে ইয়ে করতে হবে, এবং সেখানে যদি আমাদের কেউ থাকে না, সেই দায়টাও আমি স্বীকার জন্য প্রস্তুত। এটা কোনো ধরনের কোনো হীনমন্যতা নাই, এর কোনো লুকোচুরি নেই। আমি এটা মনে করি না যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে কোড অ্যান্ড কোড রক্ষা করতে হবে, বাঁচাইতে হবে। এটা কোনো রাজনৈতিক কিংবা এটা রাজনৈতিক দলের কাজ না, এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতিও না। এখন আমি এখানে যেই পয়েন্টটা মেড করতে চাচ্ছি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমানেরও বর্তমান পরবর্তী বর্তমান এখন তৈরি হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা মনে করেন আরো 2-4-6 মাস গালাগালি করতে পারবো তাদের ব্যর্থতা নিয়ে, কিংবা তাদেরকে ডিফেন্ড করবো কি করবো না সেই প্রশ্ন এই টেবিল থেকে বারবার আসতে পারবে, আপনাদের মধ্য দিয়ে হোক কিংবা আমাদের মধ্য দিয়ে হোক। কিন্তু আর 2-4 মাস পরে এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী বর্তমান, অর্থাৎ এই বর্তমানের পরে যে বর্তমান সরকার যেটা নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের তো যেমন দায় নাই তেমন দরদও ছিল না, যেমন আবার অনেক ধরনের রেসপন্সিবিলিটিও ছিল। সেটা নিয়ে আমরা তাকে অনেক জায়গায় প্রশংসা করি, ব্যাংকিং খাত, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল লিগ্যাসি, একটা নির্বাচন, রক্তপাতী নির্বাচন, একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাওয়া, এগুলোতে কিছু কিছু জায়গায় আমরা প্রশংসা করি, আবার কিছু সমালোচনা করি। কিন্তু যারা জনগণের সাথে কমিট করে একটা লম্বা সময়ের জন্য বৈধভাবে ক্ষমতা এসেছে, মানুষ এই বর্তমানে প্রবেশ করেছে। এখন সেই বর্তমান নিয়ে আমি একটা কথা এখানে বলছি যে এই বর্তমান সরকারের কার্যক্রম এবং ইনক্লুডিং আস বিরোধী দল, ইনক্লুডিং আস সরকারের কার্যক্রম মেজরিটি এবং আমাদের কার্যক্রম ডিসাইড করবে আগামীতে আওয়ামী লীগ ব্যাক করবে কিনা। এই বর্তমানের প্রভাব কতটুকু আমি শেষ করি আপা, এই জায়গায় শেষ করি। সেটা হচ্ছে কোন বর্তমানের প্রভাবহীন না।
অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা, সেখানে আওয়ামী লীগের 17 বছরের প্রভাব আছে না, ছিল। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আগের সরকারের প্রভাব আছে না, আবার এই সরকারের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রভাব থাকবে না, আওয়ামী লীগের প্রভাব আছে না। অবশ্যই। আওয়ামী লীগের 17 বছরের জুলুম নিপীড়নের ব্যাপারে বিএনপি সরকারের 100 প্রভাব আছে না, এই যে বিচারপতির বয়স বাড়ানো, তারপরে 96 ইলেকশন, এগুলো প্রভাব আছে না। তো আপনি যদি প্রভাব টানেন, এই প্রভাব টানতে টানতে আমরা প্রভাব টানতে পারবো, কিন্তু মানুষ ডিসিশন নেবে বর্তমানে দাঁড়ায়। আমি মাসুদের সাথে এখানে একবার শতভাগ একমত যে মানুষ ডিসিশন নেবে বর্তমান দাঁড়ায়, এবং ইনক্লুডিং এনসিপির এখানে কি পরিমাণ ভয়েস রেজ করতেছে, এই সরকারের কতটুকু বিরোধিতা করতেছে, তার উপরে নির্ভর করবে মানুষ আরেকটা বিরোধী দল খোঁজে কিনা।